দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশে ভোটটা আদৌ হবে তো? হাওয়া বুঝে ইউনূস যে খেলা খেলছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরো জানিয়ে দেব, জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের একজন হিন্দু প্রার্থী ঘোষণা, আলোচনায় কেন। আরো জানিয়ে দেব, তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরো জানিয়ে দেব, নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুদের 150 বস্তা সার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরো জানিয়ে দেব, ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যে মোহাম্মদ ইউনূসের কৌশল পর্দাফাশ করে দিয়েছে। সংবাদ মাধ্যমগুলোর দাবি, বাংলাদেশের জাতীয় নির্বাচন কিভাবে বানচাল করা যায় তার জন্য ঘুঁটি সাজানো শুরু করেছে ডক্টর ইউনূস। ভোট যত এগিয়ে যাচ্ছে বাংলাদেশে, ততই ভোট ঘিরে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি চলছে তা থেকে মুক্তি পেতে দেশের মানুষ নির্বাচন চাইছেন। এমনকি একটি বড় অংশের মানুষ শেখ হাসিনাকে আওয়ামী লীগেই ক্ষমতায় দেখতে চান। ইতিমধ্যেই সার্ভেতে তা প্রমাণ হয়ে গিয়েছে। এবার দেখা যাচ্ছে, যারা বাইরে দ্রুত নির্বাচনের কথা বলছে তারাই আবার বকলমে ভোট বানচালের শখ করছেন। মাঝখান থেকে বিপদে বাংলাদেশের জনতা। বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসের কৌশল পর্দাফাশ করে দিয়েছে। সংবাদ মাধ্যমগুলোর দাবি, বাংলাদেশের জাতীয় নির্বাচন কিভাবে বানচাল করা যায় তার জন্য খুঁটি সাজানো শুরু করেছে ডক্টর ইউনূস। ওদিকে খালেদা জিয়ার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের সরাসরি প্রধান উপদেষ্টাকে টার্গেট করেছেন। বস্তুত রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেন, বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তাদের কার্যকলাপ কিছু সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। আর ইউনূসের এই দাবির পরেই তেলেবেগুনে জ্বলে উঠেছে বিএনপি। জয়নুল আবেদিন ফারুকের কথায় আসলে ইউনূস চেষ্টা করছেন আরও 5 বছর ক্ষমতায় থাকতে। কেউ কেউ তো আবার দাবি করছে এই অন্তর্বর্তী সরকার আরও 50 বছর থাকুক, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করব। ইউনূসের সঙ্গে রাষ্ট্রসংঘের অধিবেশনে যে প্রতিনিধি দল গিয়েছিল তাদের মধ্যে ছিলেন জয়নুলও। নিউ ইয়র্কের অধিবেশনের ফাঁকেই জয়নুল বলেন, গত 1 বছর ধরে দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা ক্রমাগত খারাপ হচ্ছে। এহেন পরিস্থিতিতে ইউনূস যা সব বলছেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউনূস আসলে বিএনপিকে চাপে রাখতে চাইছেন, কারণ জনমত সার্ভেতে দেখা গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের তৈরি এনসিপির জনপ্রিয়তা তলানিতে। এই ছাত্ররাই ইউনূসকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছিল। তারপর নতুন রাজনৈতিক দল গড়ে ভেবেছিল ভীষণ জনপ্রিয়তা পেয়ে যাবে। ইউনূস ভেবেছিল ভালো মানুষই মুখ করে এনসিপির মাধ্যমে ক্ষমতায় চলে আসবেন, বাইরে থেকে দেখাবেন তিনি সব রাজনৈতিক ঊর্ধ্বে উঠে বাংলাদেশের ভালো চাইছেন। এখন দেখছেন এনসিপির অবস্থা ভালো নয়, ওদিকে আওয়ামী লীগও নেই, সেক্ষেত্রে পাল্লা ভারী বিএনপির দিকে। খালেদা জিয়া ফির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। সব মিলিয়ে বাংলাদেশে ভোট নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। এদিকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে এবার প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। খুলনার ডাপক ও বটিয়াঘাটা নিয়ে নতুন গঠিত খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। মিস্টার নন্দী বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতি। গত 9 ফেব্রুয়ারি খুলনার 6টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। বাকি 5 আসনে প্রার্থীর ক্ষেত্রে কোনো পরিবর্তন না আসলেও 1 ডিসেম্বর কেবলমাত্র খুলনা 1-এর আসনটিতে পূর্ব ঘোষিত প্রার্থী পরিবর্তন করে মিস্টার নন্দীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ আসনে প্রথমে প্রার্থী হিসেবে দলটির স্থানীয় নেতা আবু ইউনূসের নাম ছিল। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন দিয়ে কি ঠিক বার্তা দিতে চাচ্ছে জামায়াতে ইসলামী? দলটির রাজনৈতিক স্ট্র্যাটেজিতে কোনো ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কি না, বা আর কোনো আসনে ভিন্ন ধর্মের কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে কি না, এসব প্রশ্ন সামনে আসছে। এদিকে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বিবিসি বাংলাকে বলেছে, আরও কয়েকটি সংসদীয় আসনে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। অন্যদিকে বিএনপি বৃহস্পতিবার খুলনায় 1 আসনে প্রার্থী হিসেবে আমির এজাজ খানকে মনোনয়ন দিয়েছে। এদিকে রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 4.1। বৃহস্পতিবার ভোর 6:14 45 সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 4.1 মাত্রার ভূমিকম্প হয়েছে, এটি হালকা ভূমিকম্প। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর। এদিকে ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান জিওলজিক্যাল সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার এবং এর উৎপত্তি টঙ্গী থেকে 33 কিলোমিটার পূর্ব
পূর্ব উত্তর পূর্ব দিকে এবং নরসিংদীর 3 কিলোমিটার উত্তরে। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিনগত রাত 12টা 57 মিনিটে কক্সবাজার শহর রুকিয়া চকরিয়া স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। এরও আগে গত 21 ও 22 নভেম্বর দিন 3-4 দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ছিল রিক্টার স্কেলে 21 নভেম্বরের ভূমিকম্পের মাত্রা 5.7, এতে 10 জনের মৃত্যু হয়। একদিনের ভূমিকম্প সৃষ্ট কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোরে সোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ কোনো দল তফসিল ঘোষণার আগেভাগেই প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করে রেখেছে। এখন অপেক্ষা নির্বাচনের তফসিল ঘোষণার। তফসিল ঘোষণার লক্ষ্যে আগামী রবিবার কমিশন সভা আহ্বান করেছে এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। ওই দিন তফসিল এবং গণভোটের তারিখ চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।